রাজাকাররা ভালো মানুষ চিনে না। এ আর নতুন কি? তুর্য পৃথার কথায় ততটা পাত্তা দিল না, মেয়েটাকে আবার হুমকি দিয়ে বলল, আমার বাসায় আসবে নাকি আমি তোমার বাসায় আসব? গাড়িতেই আছি আমি। গাড়িটা আমার বাসার সম্মুখে না থামিয়ে সোজা তোমার বাসার সম্মুখে থামাবো বলে দিলাম। পৃথা ভয় পেয়ে গেল খুব। এই আধবেলা লোক লোক যদি সত্যি একবার তার বাড়িতে চলে আসে, তাহলেই তো বাড়িতে কুরুক্ষেত্র বেঁধে যাবে। তারপর যদি আবার এইসব বানিয়ে বানিয়ে মিথ্যা বলে, তবে তো আজ মরতে হবে নির্ঘাত। পৃথা তাড়াহুড়ো করলো, ব্যস্ত হয়ে বলল, আমি আসছি, এক্ষুনি আসছি। তুর্য বাঁকা হাসল, হাত ঘড়ির পানে একবার তাকিয়ে বলল, তাড়াতাড়ি এসো, আমি অপেক্ষা করছি তোমার। কথাটা বলেই কল কাটলো তুর্য। পৃথা পড়ল মহা চিন্তায়। ভয়ে তো বলে দিল সে যাবে, কিন্তু তুর্যের বাসায় যেতেও কেমন ভয় ভয় লাগছে। অত বড় ফ্ল্যাটে মাত্র দুইজন পুরুষের বসবাস, সেখানে একা একটা মেয়ে যাবে যদি ওরা খারাপ কিছু করার চেষ্টা করে পৃথার সাথে। যদিও মেয়েটার মনে হচ্ছে না তুর্য এমন কিছু করতে পারে, তবু অতি আধুনিক সভ্যতার বিশ্বাস করতে কে আছে? দীর্ঘদিনে অতি পরিচিত মানুষগুলো হুট করে নিজের রূপ বদলে নিতে দুইবার ভাবে না, সেখানে তুর্য তো অপরিচিত এক পুরুষ। আবার না গিয়েও তো উপায় নেই কোনো। ছেলেটা একবার এ বাড়িতে চলে আসলে বিপদ পড়বে বাড়বে বই কমবে না। মনের মধ্যে একরাশ চিন্তা নিয়ে উঠে দাঁড়ালো পৃথা। কলেজ ব্যাগের মধ্য থেকে মরিচ কুড়িয়ে রাখা একটা স্প্রে বোতল রাখলো তার কাঁধ ব্যাগে। নিজের নিরাপত্তার জন্য ব্যাগে সর্বদা মরিচ গোলানো স্প্রে রাখে পৃথা। আজও সে বোতল নিয়ে নিল নিজের নিরাপত্তার জন্য। যদি তুর্য বা আরস তার সাথে অপ্রত্যাশিত কিছু করার চেষ্টা করে, তবে সেও এর প্রয়োগ করবে। মনের মধ্যে আকাশ পাতাল ভাবতে ভাবতে নিজের কক্ষ থেকে বেরিয়ে এলো মেয়েটা। বাসার কক্ষে এসে সে আবারও মুখোমুখি হলো বাবার। সেই যে লোকটা এখানে বসেছে আর ওঠেনি। পৃথাকে দেখিয়ে ভ্রু কুঁচকালেন পলাশ শিকদার। থমথমে কণ্ঠে প্রশ্ন করলেন, আবার কোথাও যাচ্ছ? পৃথা অপ্রস্তুত হলো, আমতা আমতা করে বলল, এই তো সামনের বিল্ডিং এ। আমার নতুন এক বান্ধবী ওই বিল্ডিং এ বাসা ভাড়া নিয়েছে। কলেজে গেলাম না, ঘরে একা একা বসে ভালো লাগছিল না, তাই ভাবলাম ওর বাসা থেকে একটু ঘুরে আসি। পলাশ শিকদার মেয়েকে সন্দেহ করলেন না, উল্টো তিনি চাইলেন মেয়ে একটু এক মুহূর্ত ঘরের বাইরে যাক। আবার বাইরে গেলে যদি তুর্যের সাথে দেখা হয়ে যায়, সেই ভয়ে কলেজে যেতে দেয়নি। তবে সামনের বিল্ডিংয়ে যেতে তো বাধা নেই, সেখানে তুর্য আসবে কোথা থেকে? প্রথমে একবার ভাবলেন মেয়েকে এমনিই যেতে দিবে, কিন্তু পরক্ষণই কিভাবে আবার সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন লোকটা। পৃথাকে উদ্দেশ্য করে বললেন, চলো আমি দিয়ে আসছি তোমাকে। পৃথা চমকালো, ভয় ডানা বাঁধলো তার হৃদয়। বাবা তাকে দিয়ে আসতে যাবে? কোনোভাবে যদি পলাশ সিংদের একবার টের পেয়ে যায় পৃথা মিথ্যা বলেছে, সে কোনো বান্ধবীর বাড়িতে নয় বরং এক অপরিচিত পুরুষের ফ্ল্যাটে যাচ্ছে, তখন কি হবে? পৃথার গলা শুকিয়ে এলো। মেয়েটা আটকাতে চাইলে নিজের বাবাকে জোরপূর্বক হেসে বলল, তোমার যেতে হবে না বাবা, এই তো সামনের বিল্ডিং এই যাব। তুমি আবার শুধু শুধু কষ্ট করতে যাবে কেন বলো? পলাশ সিংদের তাকালেন মেয়ের পানে, গম্ভীর কণ্ঠে বললেন, আমার সাথে এসো, নয়তো যেতে হবে না তোমাকে। পৃথা বলল মহাবিপাকে, না গিয়েও তো উপায় নেই, তাহলে তুর্য এখানে চলে আসবে। আর বাবাকেও যদি এখন বলে সে যাবে না, তবে নিশ্চয়ই তার বাবা সন্দেহ করবে। বান্ধবীর বাড়িতে বাবার দিয়ে আসা নিয়ে আসা তো আর অস্বাভাবিক কিছু না। সেখানে বাবা যাবে শুনেই যাব না বলাটা মোটেও বাঞ্ছনীয় নয়। অগত্যা পৃথাকে তার বাবার প্রস্তাবে রাজি হতে হলো। মনের মধ্যে একরাশ ভয় নিয়ে চলল সে বাবার সাথে। নিজেদের বাসার পরে তিনটা বিল্ডিং রেখে চতুর্থ বিল্ডিংয়ের সম্মুখে এসে থামল পৃথা। ঢোক গেলে পলাশ সিদ্ধার্থকে বলল, চলে এসেছি বাবা, এই বিল্ডিং এই আমার বান্ধবীদের বাসা। পলাশ শিকদার মেয়ের কথা সত্যতা পেলেন। এই বিল্ডিংটা তো তাদের বাসার কাছে, ধরতে গেলে সামনে। তিনি আর আটকালেন না বিষয়টা নিয়ে। বিল্ডিংয়ের সম্মুখে দাঁড়িয়ে মেয়েকে বললেন, তুমি ভিতরে যাও, তাহলে আমি আসছি এখন। পৃথা এক প্রকার নিঃশ্বাস আটকে বাবাকে প্রশ্ন করলো, তুমি ভেতরে যাবে না বাবা? না। পলাশ শিকদারের এই এক অক্ষরের উত্তর পিতার স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, তার বাবা অন্তত এখানে এসে একটা কাজের কাজ করলো। পলাশ শিকদার একবার বিল্ডিংয়ের ভেতরে গেলেই তো পৃথা ধরা পড়ে যেত বাজেভাবে। আর তারপর সোজা উপরে। পৃথা ঠোঁট টেনে একটু হাসলো, নম্রভাবে বলল, আচ্ছা আমি ভেতরে যাচ্ছি। পৃথা বাক্যের সমাপ্তি ঘটিয়ে দ্রুত ঢুকে গেল বিল্ডিংয়ের ভিতরে। পলাশ শিকদার আর দাঁড়ালেন না, দ্রুত পায়ে চলে এলেন নিজ বাড়িতে। বসার কক্ষে ঢুকতেই দেখা পেলেন পিয়াস ও পিয়াল বসে রয়েছে সোফার ওপরে। তাদের সাথে সুফিয়া বেগমও রয়েছেন। সকলেই চোখে মুখে চিন্তার ছাপ। বাবাকে আসতে দেখে পিয়াস উঠে দাঁড়ালো, চিন্তিত কণ্ঠে শুধালো, হুট করে কল করে আসতে বললে কেন? কোনো সমস্যা হয়েছে কি? পিয়াসের কথা শেষ হতে না হতেই পিয়াল বলল, ওই তুর্য চৌধুরী আবার কোনো সমস্যা করছে নাকি বাবা? পলাশ সিংদের এবার সূক্ষ্ম দৃষ্টিতে থাকলেন স্ত্রী সন্তানদের পানে, অতঃপর থমথমে কণ্ঠে বললেন, আমি পৃথর আবার বিয়ে দেব।
পলাশ শিকদারের কণ্ঠে তোলা প্রতিটি ধ্বনি যেন বিস্ফোরণ করালো উপস্থিত সকলের মধ্যে। পিয়াস গোল গোল চোখে তাকালো বাবার পানে, অবিশ্বাস্য কণ্ঠে বলল। কি? পলাশ শিকদার পরপর আবারও একটা বিস্ফোরণ ঘটালেন সবার কক্ষে। সবার সোফার উপরে বসতে বসতে বললেন, আজ সন্ধ্যায় পাত্রপক্ষ দেখতে আসবে পৃথাকে। সব ঠিকঠাক থাকলে কাল আকাদ। সুফিয়া বেগম পিয়ালের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কি বলছে পলাশ শিকদার এসব? পৃথার আবার বিয়ে দিবে? পিয়াস হতবুদ্ধি সম্পন্ন হয়ে পড়ল। বাবাকে এতদিন সে বেশ বিচক্ষণ মানব বলেই জানতো, কিন্তু আজ সে এই কেমন সিদ্ধান্ত নিয়েছে? পিয়াস হতবাক স্বরে বলল, এসব কি বলছো বাবা? পিথার আবার বিয়ে? আজই পাত্রপক্ষ দেখতে আসবে? মাথা খারাপ হয়ে গেছে তোমার? পলাশ শিকদার তাকালেন ছেলের পানে, গম্ভীর কণ্ঠে বললেন, আমার মাথা ঠিকই আছে পিয়াস, এছাড়া আর উপায় নেই কোনো। তুর্য চৌধুরী ইতিমধ্যে পৃথার সম্মুখে চলে এসেছে। এখন যদি মেয়েটাকে সে সবকিছু বলে দেয় তখন কি হবে ভেবেছো? বাবার সব কথাগুলো মন দিয়ে শুনল পিয়াস এবং পিয়াল। কেন যেন সেই পলাশ শিকদারের সিদ্ধান্তের সাথে একমত হতে পারছে না তারা। অতীতে তার পিতামাতার একটা ভুলের কারণে পৃথার জীবনটা আজ এই মোড়ে এসে দাঁড়িয়েছে। মাত্র 10 বছর বয়স ছিল মেয়েটার। কোনো বাবা সেই বয়সে কিভাবে একটা মেয়ের বিয়ে ঠিক করে, তাও 20 বছর এক যুবকের সাথে? সে তো তুর্য বিয়ে না মেনে চলে গিয়েছিল বলে পৃথা বেঁচে গিয়েছিল। আর যদি তুর্য তখন বিয়েটা মেনে নিত, তখন কি হতো পৃথার? 10 বছর বয়সে একটা মানুষের না না আছে শারীরিক পরিপক্কতা, আর না আসে মানসিক পরিপক্কতা। সেখানে তাদের বোন এমন এক বৈবাহিক সম্পর্ককে কিভাবে টেনে নিয়ে যেত সারা জীবন? বাবা মায়ের এমন কর্মে মাঝে মাঝে রাগ হয় পিয়াস এবং পিয়ালে। শুধুমাত্র তাদের সম্মান করে বিধায় মানুষ দুটোর মুখের উপর বলতে পারে না কিছু। আর তাছাড়া তারা এই 7 বছরে নিজের বাবা মায়ের কৃতকর্মের জন্য অনুতপ্ততাও দেখেছে। যারা নিজেরা এই অনুতপ্ত হয়ে ঘুমড়ে ঘুমড়ে মরেছে প্রতিদিন, তাদের আর কি বলা যায়? কিন্তু এখন আবার কি শুরু করছে পলাশ শিকদার? বহুদিন আগে নিজেদের কর্মকে ধূলিসাৎ করার জন্য আবারও একই খেলায় মেতে উঠতে চাইছে। পিয়াল কিছুটা ক্ষেপে গেল বাবার উপর। সদ্য 21 বছর পদার্পণ করা যুবক পিয়াল, বয়সের ভারে শরীরে রক্ত ও টকবকে তার। পিয়াল কিছুটা ক্ষিপ্ত কণ্ঠেই বাবার উদ্দেশ্যে বলল, মাথা খারাপ হয়ে গেছে তোমার বাবা? কিসের বিয়ে? একবার বিয়ে বিয়ে খেলায় মেতে আমার বোনটা জীবনটা নষ্ট করেছো। এখন আবার কি চাচ্ছ তুমি? তাছাড়া তালাক? এইটুকু বলতে হাত উঠিয়ে তাকে থামিয়ে দিল পিয়াস। বয়সে ভারে সে বেশ বুদ্ধিমান এবং বিচক্ষণ বটে। তাছাড়া বাবা মা ভক্তও বেশ। পিয়াস বেশ ঠান্ডা কণ্ঠেই বলল, বাবা, পিথার বিয়ে দেওয়া ছাড়া কি আর ওকে তুর্যের থেকে বাঁচানোর কোনো উপায় নেই? ওকে তো আমরা অন্য কোথাও পাঠিয়ে দিতে পারি। পলাশ শিকদারের থমথমে মুখশ্রী গম্ভীর কণ্ঠে তিনি বললেন, তোমার কি মনে হয় ও কে কোথাও পাঠিয়ে দিলে সব সমস্যার সমাধান হয়ে যাবে? তুর্য পৃথার আর খোঁজ করবে না। ছেলেটা যদি ঢাকা থেকে রাজশাহী চলে আসতে পারে পৃথার খোঁজে, তবে অন্য কোথাও কি যেতে পারবে? মনে রাখবে, লোহা লোহা কাটে। তেমনি পৃথাকে একবার বিয়েটা দিয়ে দিলে তুর্য আর কিছুই করতে পারবে না। সুফিয়া বেগম এতক্ষণ বসে বসে শুনছিলেন স্বামী সন্তানের কথা। তার ভীষণ বলতে ইচ্ছে হচ্ছিল, তাহলে পৃথাকে ওর কাছে দিয়ে দাও। তুর্য যখন ওকে ফিরিয়ে নিতে চাইছে, মেয়েটাকে খুঁজতে খুঁজতে এতটা দূরে চলে এসেছে, তখন আমাদেরও উচিত ওদের এক করে দেওয়া। হাজার হলো মা তো কোনো মাই চায় না তার মেয়ের সংসার ভাঙুক। মনে মনে এত কথা বললেও সাহস করে স্বামীকে বলতে পারলেন না কিছু। কারণ মেয়ের জীবনের এই অবস্থার জন্য সবচেয়ে বেশি দায়িত্ব তিনি। বহুদিন আগে নিজের বান্ধবীর সাথে সম্পর্কটা গাঢ় করার জন্য বান্ধবীর ছেলের সাথে নিজের মেয়ের বিয়ের আবদারটা সুফি বেগমই করেছিলেন। তপ্ত নিঃশ্বাস ফেলেন মহিলা। একটু সাহস জুগিয়ে স্বামীকে বললেন, ওদের তো তালাক হয়নি এখনো, এর মধ্যে মেয়ের অন্যত্র বিয়ে দেওয়ার কথা ভাবাটাও কি অন্যায় নয়? পলাশ শিকদার তাকালেন স্ত্রীর পানে, থমথমে কণ্ঠে বললেন, অন্যায়? কিসের অন্যায়? অন্যায় তো করেছিল ওই তুর্য আমার মেয়েকে বিয়ের আসরে ফেলে গিয়ে। বিয়ের দিনই সে নিজের স্ত্রীকে ত্যাগ করেছিল। 7-8টা বছর আমার মেয়েটার কোনো খোঁজ খবর রাখেনি। একটা বারের জন্য জানতে চায়নি আমার মেয়েটা বেঁচে আছে নাকি মরে গেছে। এতগুলো বছর পরে আজ এসেছে আমার মেয়েকে বউ বলে দাবি করতে, বউকে নিতে। থামলেন পলাশ শিকদার, আবারও বললেন, আমি মানলাম ভুলটা আমাদের ছিল। 20 বছরের এক তরতাজা পুরুষের সাথে 10 বছরের এক কন্যার বিয়ে দেওয়া ছিল আমাদের চরম ভুল। তাই বলে ও আমার মেয়েকে ফেলে যাবে? আমার মেয়েটা তো কোনো দোষ করেনি। এমনকি ও তখন ভালোভাবেই বিয়ের মানেটাও বুঝতে শেখেনি। ওর জন্য, শুধুমাত্র ওর জন্য আমার মেয়েটাকে কত কিনা সহ্য করতে হয়েছে। এলাকা পর্যন্ত ছাড়তে হয়েছে আমাদের। তারপরেও সবটা মেনে নিয়েছিলাম। পৃথার জীবনের অতীতের কিছুই সামনে আনিনি ওর। কিন্তু এখন তুর্য এসে কোথা থেকে জুটলো, আবার বউদা বলে দাবি করছে আমার মেয়েকে।
এতদিন কোথায় ছিল সে? কই, আমার মেয়ের খারাপ সময় তো তাকে দেখিনি আমার মেয়ের পাশে। যাক, ধরে নিলাম বিয়ের দিনের ঘটনায় রেগে চলে গিয়েছিল, নিজের পাশে একজন নাবালিকা মেয়েকে মানতে পারেনি, কিন্তু তারপর তারপর কেন 7টা বছর আমার মেয়ের খোঁজ খবর নিল না? ও অন্তত একটা কল করে মাফ চাইতে পারতো সবার থেকে, একবার বলতে পারতো বিয়েটা মেনে নিয়েছে। তাহলে তো আর আমার মেয়েটাকে সমাজের চোখে ছোট হতে হতো না, সমাজ পরিবার বাজে মন্তব্য করার সুযোগ পেত না। পলাশ সিংদের থেমে গেলেন, আবারও একটু সময় নিয়ে বলেন, আমি সেই ছেলের হাতে আমার মেয়েকে কখনোই তুলে দেব না, যে ছেলে আমার মেয়েকে বিয়ের আসরে ত্যাগ করেছিল। পলাশ সিংদের প্রতিটি কথা সত্যি। এরপরে আর কিছু বলার থাকে না কারোরই। তবুও পিয়াস বলল, তাই বলে তালাকহীন একটা মেয়েকে তুমি অন্যত্র বিয়ে দিতে পারো না বাবা। এমনি ওদের বিয়ের রেজিস্ট্রি হয়নি, তখন প্রীতার বয়স ছিল মাত্র 10 বছর। এত অল্প বয়সে বিয়ে আইন বহির্ভূত। সুপিয়া বেগম ইতস্তত করলেন, আমতামতা করে বললেন, তবুও তালাকের একটা ব্যাপার আছে, শরীয়ত মোতাবেক তো বিয়ে হয়েছিল ওদের। পলাশ সিংদের তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন স্ত্রীর পানে, তীক্ষ্ণ কণ্ঠে বললেন, তা আমি বুঝে নিব, তালাক দিয়ে আমি বিয়ে দিব আমার মেয়ের। তবে পাত্রপক্ষ আজ সন্ধ্যায় প্রীতাকে দেখতে আসবে, তা জেনে রেখো। পৃথা দাঁড়িয়ে আছে তুর্যের ফ্ল্যাটের দরজার সম্মুখে। ভেতরে ঢুকবে নাকি ঢুকবে না, দ্বিধাদ্বন্দ্বে ভুগছে মেয়েটা। পৃথার দ্বিধাদ্বন্দ্বের মধ্যেই খুলে গেল দরজাটা। মেয়েটা প্রথমে ভরকে গেলেও পরক্ষণে সামনে নিল নিজেকে। চোখের সম্মুখ পানে তাকিয়ে দিল তুর্য হাসি মুখে দাঁড়িয়ে আছে। পৃথা আমতামতে শুরু করলো, তবে সে কিছু বলার আগেই তুর্য বলল, এত দেরি করলে কেন? সে কখন থেকে তোমার অপেক্ষা করছি। পৃথা ভ্রু কচকাল, কপালে ভাঁজ ফেলে বলল, আপনার সাথে কথা বলার বড়জোর 15 মিনিটের মধ্যেই এসেছি আমি, এটা দেরি? তুর্য মৃদু হাসল, অতঃপর বলল, তোমার অপেক্ষা কাটানো প্রতিটা মুহূর্ত যে কতটা ব্যথাদায়ক তা যদি তুমি একটাবার বুঝতে, তবে আর আমাকে কোনো প্রশ্ন করতে না। কথার ইতিতে গিয়ে তপ্ত নিঃশ্বাস ফেলল ছেলেটা। দরজা থেকে সরে গিয়ে আমারও বলল, এসো, ভিতরে এসো। পৃথা ভেতরে গেল। কাঁধ ব্যাগটা বসার কক্ষে সোফায় রাখতেই তাকে তাড়া দিল তুর্য। ছটফটে কণ্ঠে বলল, বসবে পরে, আগে রান্নাঘরে চলো। পৃথা ভ্রু কুচকাল, সন্ধিয়ান কণ্ঠে বলল, রান্নাঘরে কেন যাব? আমি কিন্তু রান্না টান্না একদমই করতে পারবো না। আপনি যদি আমায় এখনো রান্না করার উদ্দেশ্যে নিয়ে এসে থাকেন, তবে বলে রাখি, ভুল স্থানে ভুল কার্যক্রম চালাতে চাইছেন আপনি। পৃথার কথায় তুর্য শরীর দুলিয়ে হাসল। রান্নাঘরের দিকে যেতে যেতে বলল, তোমাকে রান্না করতে হবে না, আমি রান্না করব, তুমি চেয়ে চেয়ে শুধু দেখবে। এসো তাড়াতাড়ি। পৃথা অবাক হলো, অবাক সুরেই প্রশ্ন করল, আপনি রান্না করতেও পারেন? পারি তো, ইংল্যান্ডে যখন ছিলাম তখন তো একা একা রান্না করেই খেয়েছি। পৃথা হাসলো তৎক্ষণাৎ, মুখে হাত দিয়ে বলল, আপনি ইংল্যান্ডে থাকতেন? তবে আপনাকে ব্রিটিশদের বংশধর বলে তো ভুল করিনি আমি। তুর্য শীতল দৃষ্টিতে তাকালো পৃথার পানে, মৃদু হেসে বলল, তুমি কখনো ভুল করনি, যা ভুল ছিল আমার ছিল, আর তার শাস্তিও ভোগ করছি ভীষণ বাজেভাবে। পৃথার ওষ্ঠের হাসি উবে গেল। নরম দৃষ্টিতে সে তাকালো তুর্যের পানে, কোমল কণ্ঠে শুধালো, কি ভুল করেছিলেন আপনি? তুর্য হাসলো আবারও, ভীষণ সূক্ষ্মভাবে এড়িয়ে যেতে চাইল পৃথার প্রশ্নটা। একটা ঝুড়িতে কিছু চাল নিয়ে সে হাতে ধরিয়ে দিল মেয়েটার। মুখ বাঁকিয়ে বলল, আমি রান্না করব আর তুমি শুধুমাত্র বসে বসে খাবে, তা তো চলবে না। চালটা ধুয়ে নিয়ে এসো তাড়াতাড়ি। পৃথা কথা পারল না, বাধ্য মেয়ের মতো চাল ধুতে শুরু করলো। খানিক সময়ের ব্যবধানে চাল ধোয়া শেষ করে মেয়েটা খেয়াল করলো তুর্য একটা ছুরি দিয়ে সবজি কাটছে। পৃথা এগিয়ে গেল সেদিকে, তুর্যকে বলল, দিন আমি করছি, আপনি বরং রান্না চাপান। তুর্য সাথে সাথে নাকচ করে দিল পৃথার এই প্রস্তাব। সবজি কাটতে কাটতে বলল, তার কোনো প্রয়োজন নেই, পরে দেখা যাবে সবজির বদলে ছুরি নিজের হাতে চালিয়ে দিয়েছো। পৃথার দৃষ্টি তীক্ষ্ণ হলো। সে মানল না তুর্যর কথা, বরং ছেলেটার হাত থেকে ছুরিটা কেড়ে নিয়ে বলল, শুনুন, আমি কাটছি। তুর্য এবার আর কিছু বলল না। সবজি কাটার দায়িত্ব সে পৃথাকে দিয়ে গেল রান্নার দিকে। মেয়েটা সবজি কাটছিল আর চোখে দেখছিল তুর্যকে। চুলার আঁচে ছেলেটার ফর্সা মুখটা কেমন রক্তিম বর্ণ ধারণ করেছে। কপালে বিন্দু বিন্দু ঘামের উৎপাত দেখা দিচ্ছে। আমারও মাঝে মাঝে ঠোঁট কামড়ে রান্নার অবস্থান পর্যবেক্ষণ করছে। পৃথা যেন তুর্যের এই রূপেই হারিয়ে গেল মুহূর্তে। মুগ্ধ হলো তার দৃষ্টি। এতদিন ঝগড়ায় নিজের ক্রাশ খাওয়াকে দমিয়ে রাখলেও আজ আর পারল না। ছোটখাটো একটা ক্রাশ খেয়েই বসলো তুর্যের উপরে, আর সাথে বেখেয়ালিতে নিজের হাতটাও কেটে বসলো অবশেষে। সে সত্যিই তুর্যকে দেখতে গিয়ে সবজির বদলে হাতেই ছুরিয়ে চালিয়ে দিয়েছে। তবে খুব বেশি কাটার আগেই লাফিয়ে দূরে সরে গেল মেয়েটা। কণ্ঠে তুলল আহামূলক পুরো ব্যথাতুর ধ্বনি,
হকচকে তুর্য চুলার দিক থেকে পাশ ফিরে তাকিয়ে দেখলো পৃথার বাম হাত কেটে লাল রক্তের আভাস দেখা দিয়েছে। অস্থির হয়ে উঠল ছেলেটা। দ্রুত এলো পৃথার নিকট, মেয়েটার কাটা হাতখানা ধরে বিচলিত কণ্ঠে বলল। কি হয়েছে দেখি? তুর্যের আকস্মিক স্পর্শে কিছুটা অপ্রস্তুত হলো পৃথা। সে নিজের হাতটা সরিয়ে নিতে চাইলেও ছেলেটার হাত থেকে আমতা আমতা করে বলল। কিছু হয়নি। হাত নিয়ে পৃথার মোচড়ামুচড়ি দেখে বিরক্ত হলো তুর্য। চোখ গরম করে সে তাকালো মেয়েটার পানে। চুপসে গেল পৃথা, আর নিজের হাত টানাটানি করলো না। তুর্য কিছুটা সময় নিয়ে বিচলিত ভঙ্গিতে পর্যবেক্ষণ করলো পৃথার হাতের আঙুলটা। অতঃপর হুট করে কিছু না বলে কক্ষ থেকে বেরিয়ে গেল। খানিক সময় অতিবাহিত হতেই আবারও হন্তদন্ত হয়ে ফিরল হাতে প্রাথমিক চিকিৎসার একটি বক্স নিয়ে। পৃথার মুখোমুখি দাঁড়িয়ে পড়ল। হাতটা দাও তাড়াতাড়ি, ঔষধ লাগাতে হবে। পৃথা অবাক হলো, সামান্য এইটুকুই তো কেটেছে, বেশি কাটার আগেই তো হাতটা সরিয়ে ফেলেছিল মেয়েটা। এইটুকু কাটে আবার কি ঔষধ লাগাবে? তাছাড়া এসব ঔষধ ব্যথার পুরো বিপরীত চলাচল পৃথা। ওই ঔষধ নামক পদার্থটা দুই চোখকে সহ্য করতে পারে না, তার উপরে ঔষধ কাটার স্থানে লাগলে জ্বলবে। পৃথা নিজের হাতটা দিল না, বরং আরও গুটিয়ে নিল। ঢোক গিলে বলল। এসবের আবার কি প্রয়োজন? একটুই তো কেটেছে। তুর্য তীক্ষ্ণ দৃষ্টিতে থাকলো পৃথার পানে। অতঃপর নিজে থেকেই মেয়েটার হাতটা টেনে নিল নিজের দিকে। বাক্স থেকে ঔষধ বের করতে করতে বলল। তা আমি বুঝে নেব, ছোট মানুষ তুমি, এত বুঝতে হবে না তোমাকে। তুর্য নিজ দাওয়াতে পৃথার হাতে ঔষধ লাগাতে শুরু করলো। সাথে সাথে হাত জ্বলে উঠল মেয়েটা। হাতটা একটু টেনে কণ্ঠে ব্যথাতুর ধ্বনি তুলে বলল। আহ, লাগছে। তুর্য নিজের হাত থামিয়ে দিল। ঔষধ লাগানো বন্ধ করে চোখ তুলে তাকালো পৃথার পানে। মেয়েটা কেমন চোখ মুখ খিচে বন্ধ করে রেখেছে। গোলাপি রাঙা নরম কোমল ওষ্ঠজোড়া কাঁপছে ধীর ধীর করে। পৃথার ব্যথায় যেন ব্যথা হচ্ছে তুর্যের হৃদয়। কষ্ট হচ্ছে ছেলেটার। বুকের মধ্যে অস্থিরতা বেড়ে চলেছে ক্রমশ। তুর্য আর ভাবলো না। নিজের ব্যগ্রতা নিয়ে ওষ্ঠ গোল করে ফোঁ দিতে শুরু করলো পৃথার হাতে। পিটপিট করে আঁখেদায় মিলে তাকালো পৃথা। নিজের সম্মুখের পরিস্থিতি অবলোকন করে আশ্চর্য হলো ভীষণ। গোল গোল চোখে এসে তাকালো তুর্যের পানে। তুর্য আলতোভাবে পৃথার হাতে ফোঁ দিচ্ছে আর ওষুধ লাগাচ্ছে। তুর্যের মুখ থেকে নিঃসৃত বায়ুর স্পর্শে যেন দাঁড়িয়ে যাচ্ছে মেয়েটার শরীরের প্রতিটি লোমকূপ। শীত দ্বারা বেয়ে নামতে শুরু করেছে শীতল রক্তস্রোত। এ কেমন অনুভূতি, এ কেমন ভালো লাগা! হৃদয়টা যেন প্রশান্তিতে ছেয়ে যাচ্ছে পৃথার। সকল ব্যথা যেন সুখে পরিণত হচ্ছে এই মুহূর্তে। এমন কেন হচ্ছে? তবে তাদের এই সুখকর মুহূর্তটা বোধহয় সহ্য হলো না কারো। আরও শেষে উঁকি দিল রান্নাঘরের দরজায়। মিহিক কণ্ঠে ডাকলো। স্যার। আরুষের ডাকে ধ্যান ভাঙল পৃথা এবং তুর্য উভয়ই। হঠাৎ তুর্যের হাতে নিজের হাত থাকা অবস্থায় আরুষকে এভাবে দেখে অপ্রস্তুত হলো পৃথা। ছিটকে দূরে সরে গেল সে। তুর্য বিরক্ত হলো, দাঁতে দাঁত চেপে তাকালো আরুষের পানে। কটমট করে বলল। আসার আর সময় পেলি না বেয়াদব। ঢোক গিল আরুষ আমতা আমতা করে বলল। আমি আপনাকে বিরক্ত করতে চাইনি স্যার, কিন্তু জরুরি একটা কথা ছিল, তাই না এসে পারলাম না। তুর্যের কপালে ভাঁজ পড়ল। হতে পারে আরও সত্যি করে জরুরি কথা বলতে এসেছে। কালই তো গোলাগুলি লাগলো, কিন্তু সেসব কথা তো আর পৃথার সামনে বলা যাবে না। তুর্য নিজেকে কিছুটা স্বাভাবিক করে বলল। আমার রুমে অপেক্ষা কর, আসছি আমি। রোমে যেতে হবে না স্যার, এখানেই বলছি। তুর্যের কপালে ভাঁজ গাঢ় হলো। এখানে বলার মতো জরুরি কথা তবে কি হতে পারে? থমথমে কণ্ঠে তুর্য প্রশ্ন করল। কি কথা? এলোমেলো দৃষ্টি ফেলল আরুষ। আগ্রহী কণ্ঠে বলল। আমার খাবারটাও কি আপনি রান্না করবেন, নাকি আমি বাইরে খেয়ে নিব? তুর্যের মেজাজ বিগড়ালো ভীষণভাবে। এটা আরুষের জরুরি কথা? বউয়ের সাথে কত সুন্দর একটা সময় অতিবাহিত করছিল, আর তার মধ্যে এই উদ্ভট জরুরি কথা বলতে এসেছে বেয়াদবটা। তুর্য ব্যস্ত হয়ে আশেপাশে তাকালো। হাতের কাছে একটা কাঠের খুন্তি পেয়ে তা তুলে নিল অতি দ্রুত। গভীর ক্রোধে সেই খুন্তিটা ছুঁড়ে মারল আরুষের পানে। দাঁতে দাঁত চেপে বলল। তোর 3 দিনের খাবার বন্ধ, বেটা মীর জাফরের বংশধর। আরও দ্রুততার সাথে খুন্তিটা ক্যাচ ধরল। বোকা বোকা কণ্ঠে বলল। 3 দিন আমি না খেয়ে কিভাবে থাকবো স্যার? শুকিয়ে শুটকি হয়ে যাব। তুর্যের ক্রোধ এবার আকাশ ছোঁয়া। এই ছেলেটা যে বোকা নয় তা সে জানে। বোকা হলে তো আর তার সাথে কাজ করার সুযোগ পেত না, কিন্তু ছেলেটা তার সম্মুখে এলেই কেমন বোকা বোকা কথা বলে। তুর্য চেঁচিয়ে উঠল, ধমকে শুরু বলল। আমার চোখের সামনে থেকে দূর হ আহাম্মক, তোকে যেন আমি আমার চোখের সামনে না দেখি। তুর্যের ধমকে কেঁপে উঠল আরুষ। দেরি না করে চটজলদি সে বেরিয়ে এলো তুর্যের ফ্ল্যাট থেকে। তুর্য এই মুহূর্তে যে পরিমাণ রেগে আছে তাতে তাকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলতেও পারে। যান বাঁচানো ফরজ, আগে নিজের প্রাণ বাঁচানো, তারপর অন্য কিছু। অবশ্য আজকের মতো যতটুকু প্রতিশোধ নিয়েছে এতটুকুই যথেষ্ট। সবসময় তাকে শুধু মির্জাফরের বংশধর বলে মুখে ফেনা তুলে ফেলে। এবার সেও মির্জাফরের বংশধরের মতোই তুর্যের প্রেমে ব্যাগরা দিয়ে এসেছে। আহ, এতদিন পর একটু শান্তি লাগছে আরুষের প্রাণে।
আর চলে যেতেই তুর্য আবারও আগের রূপে ফিরে এলো। তবে এবার সে ওই সবজি টবজি বাদ দিয়ে নামলো বিরিয়ানি রান্নার কর্মে। যে সবজির জন্য তার বইয়ের হাত কাটলো, আর যে সবজি সে খাবেই না। পৃথাকে আর কোনো কাজে হাত লাগাতে দিল না তুর্য। মেয়েটা আগ বাড়িয়ে কোনো কাজে হাত লাগাতে গেলেও ধমকে থামিয়ে দিল, হুঙ্কার তুলে বলল, হাত কেটে শান্তি হয়নি, এবার গলা কাটতে চাইছো নাকি? তুর্যের এমন তর্জন গর্জনে আর কোনো কাজে হাত লাগালো না পৃথা। শুধুমাত্র উকি ঝুঁকি মেরে বার কয়েক তাকালো বিরিয়ানি রান্নার পানে। তুর্য রান্নার কাজ সামলাতে সামলাতেই পৃথাকে বলল, খিচুড়ি, বিরিয়ানি, গরুর মাংস, পায়েস এগুলো শিখে রেখো। আমার প্রিয় খাবার এগুলো। পৃথা ভ্রু কুচকাল, কপালে ভাঁজ ফেলে শুধালো। আপনার প্রিয় খাবারের রান্না শিখে আমার কাজ কি? তুর্য ঠোঁট কামড়ে হাসলো, পৃথার পানে একটু ঝুঁকে বলল, ভবিষ্যতে আমাকে রেঁধে খাওয়াবে। তোমার হাতের রান্না খাওয়ার জন্য জিহ্বা আমার উতলা হয়ে পড়েছে। পৃথা মুখ বাঁকিয়ে বলল, ওই উতলাই হবে, শুধু খেতে আর পারবেন না। তুর্য হাসলো একটুখানি। পৃথার কথা জবাব দিল না সে। কিছুটা সময় দিয়ে মনোযোগ দিয়ে রান্না শেষ করলো সে। অতঃপর একটা প্লেট নিয়ে রান্নাঘরে পৃথাকে বিরিয়ানি ধরিয়ে দিল। উদ্গ্রীব কণ্ঠে বলল, ঝটফট খেয়ে বলো তো কেমন হয়েছে। পৃথা নিজেও ভীষণ উদ্গ্রীব হয়ে উঠেছিল তুর্য রান্নার স্বাদ নেওয়ার জন্য। সে মেয়ে হয়ে এখনো রান্না জানে না, অথচ একটা ছেলে হয়ে তুর্য রান্নাতে পটু। ছেলেটা কেমন রান্না করে সে বিষয়ে আগ্রহ তো জাগবে। পৃথা দেরি করলো না, ঝটপট হাত ধুয়ে হাত লাগালো বিরিয়ানিতে। এক লোকমা মুখে দিতেই চমকে গেল মেয়েটা। বাহ, দারুণ স্বাদ তো, একদম রেস্টুরেন্টের মতো। পৃথা লাফিয়ে উঠল, তুর্যকে বাহবা দিয়ে বলল, আপনি এত ভালো রান্না করতে পারেন জানা ছিল না তো আমার। আপনার ভবিষ্যৎ স্ত্রী নিশ্চয়ই অনেক ভাগ্যবতী। তুর্য হতাশার নিঃশ্বাস ফেলল, বিড়বিড়িয়ে বলল, কিন্তু সেই ভাগ্যবতী নারী তো আমার কাছে ধরাই দিতে চাইছে না। পৃথা শুনল না তুর্যের বলা কথাগুলো। সে মনোযোগ দিল বিরিয়ানিতে। খেতে খেতে হঠাৎ মেয়েটার মনে পড়ল সময়ের কথা। সেই কখন সে বাড়িতে এসেছে। নিশ্চয়ই বাড়ির মানুষ চিন্তা করছে, কিন্তু কল তো দিল না কেউ। নাকি দিয়েছে, কিন্তু সে তো টেরই পায়নি। পৃথার চিন্তা হলো, এতক্ষণ সে বাড়ির বাইরে বাবা ভাইরা যদি আবার বকাবকি করে। মেয়েটা কোনো রকমের নাক মুখে বিরিয়ানি শেষ করে উঠে দাঁড়ালো, হাত দিয়ে তড়িঘড়ি করে তুর্যকে বলল, আমি এখন আসি, অনেকক্ষণ বাসা থেকে এসেছি, বাবা বকবেন আমায়। কথাটা বলেই ব্যস্ত হয়ে কক্ষ ত্যাগ করলো পৃথা। তুর্য এলো পিছু পিছু। মেয়েটা ততক্ষণে বসার কক্ষের সোফা থেকে কাঁধ ব্যাগটা তুলে কাঁধে ঝুলিয়েছে। তুর্য ওষ্ঠ ফাঁক করলো কিছু বলার জন্য, তবে তাকে থামিয়ে দিল পৃথা। আসছি বলে তড়িঘড়ি করে হাঁটা ধরলো দরজার দিকে। তবে দরজা পর্যন্ত যেতেই কি মনে করে থমকে দাঁড়ালো। পিছু ফিরে আমতা আমতা করে বলল, তাড়াতাড়ি খেয়ে নেবেন। কণ্ঠে তুলে বাক্যের সমাপ্তি ঘটি আর 1 সেকেন্ডের জন্য দাঁড়ালো না পৃথা। তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। তুর্যের ওষ্ঠে হাসি ফুটে উঠল। যাক, তার বউ অন্তত তার খবর রেখেছে, মনে রেখেছে তার খাওয়ার কথা। এই মুহূর্তে এর থেকে বেশি আর কি চায়। দিন গড়িয়ে সন্ধ্যা প্রায়। আকাশে সূর্যটা হেলে পড়েছে এক কোণে। রক্তিম বর্ণ ধারণ করে সে প্রায় ডুবো। তুর্য ড্রয়িং রুমে বসে ল্যাপটপে কী যেন করছিল। এর মধ্যে কোথা থেকে হন্তদন্ত হয়ে হাজির হলো আরুষ। হাঁপাতে হাঁপাতে বলল, স্যার, সর্বনাশ হয়ে গেছে। তুর্য আরুষের পানে তাকালো না, ল্যাপটপের পানে দৃষ্টি রেখেই বলল, দুপুরে তুই আমার যে সর্বনাশ করেছিস, এর থেকে বেশি সর্বনাশ হয়েছে। আরুষ বিচক্ষণ ভঙ্গিতে মাথা নাড়ালো, কণ্ঠে জোর দিয়ে বলল, আলবাত হয়েছে। সর্বনাশে বিধ্বংসী সর্বনাশ হয়ে গেছে স্যার। তুর্য ভ্রুকুচকে তাকালো আরুষের পানে, থমথমে কণ্ঠে প্রশ্ন করলো, কি হয়েছে? আপনার শ্বশুর কোনো এক শিয়ালের সাথে আপনার মুরগির বাচ্চার মতো বউয়ের বিয়ে ঠিক করেছে। তুর্য থমকালো। কি বললো আরুষ এটা? পৃথার অন্য কারোর সাথে বিয়ে? যে মেয়েকে অন্য কারোর সাথে সে কল্পনা পর্যন্ত করতে পারে না, তার বিয়ে? তুর্যের বুকের ভিতরটা মুচড়ে উঠল। সে ভেবেছিল পলাশ শিকদার বা পৃথার পরিবার তাকে মানবে না, ঝামেলা করবে, কিন্তু বিয়ে পর্যন্ত যাবে এই কথা সে কল্পনা করেনি। তাছাড়া পৃথার সাথে তার তালাক হয়নি। তালাকহীনা একটা মেয়ের বিয়ে কিভাবে হলো? তুর্যের চোয়াল শক্ত হলো খুব। চোখ দুটো রক্তিম বর্ণ ধারণ করলো মুহূর্তে। হাত দুটো মুষ্টি বন্ধ করে দাঁড়ালো সে, দাঁতে দাঁত চেপে বলল, কোন রাজাকারের এত সাহস আমার বউকে বিয়ে দিবে? আমি তুর্য চৌধুরী আজ এই মুহূর্তে আমার শ্বশুরের বিরুদ্ধে বউ উদ্ধার যুদ্ধের ঘোষণা দিলাম। থামলো তুর্য, আবারও বলল, বউকে তো আমি পেয়েই ছাড়ব, বউ মুক্তির সংগ্রামেও নামব। বেহায়া যখন হয়েছি, বেহায়া আরও হব। তবুও বউকে ওই রাজাকারের হাত থেকে উদ্ধার করে ছাড়ব ইনশাআল্লাহ। তোদের যার কাছে যা আছে তা নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড় আরুষ। তুর্যের কথা শুনে আরুষ তড়িঘড়ি করে নিজের প্যান্টের পকেটে হাত ঢোকালো। দুই পকেটে তন্ন করে খুঁজে পকেটের পাতলা কাপড় বাইরে বের করলো, রাখলো। অসহায় কণ্ঠে বলল, আমার কাছে আপাতত কিছুই নেই স্যার।
তুর্যের মেজাজ বিগড়ালো আরও, দাঁতে দাঁত চেপে সে আরুষকে বলল। তুই আছিস কেন? তুইও নাই হয়ে যা। আরুষ ঠোঁট উল্টালো, একটু সময় নিয়ে বলল। আমি নাই হয়ে গেলে কিভাবে হবে স্যার? আমি নাই হলে আপনি কার মাথায় নুন রেখে বড়ই খাবেন? রোজ রোজ মারামারি করে কার ঘাড়ে দোষ চাপাবেন? তুর্য ফুঁসে উঠল, তেড়ে গেল আরুষের পানে, ক্রোধিত কণ্ঠে বলল। আমি তোর মাথায় নুন রেখে বড়ই খাই? নিজের দোষ তোর ঘাড়ে চাপাই? দাঁড়া, তুই আজ তোর ঘাড় সহ মাথাটাই রাখবো না বেয়াদব। আরুষ আঁতকে উঠল, ভয় সিটিয়ে গেল মুহূর্তে। তুর্যের ক্রোধ সম্পর্কে সে জানে বেশ ভালোভাবে। এবার যদি ছেলেটা সত্যি সত্যি ক্রোধে ভূতে নেয় তার ঘাড়ে মোটকে দেয়, তখন কি হবে? এই অল্প বয়সে বিয়ের আগেই অক্কা পেতে হবে। আরুষের নিজের ওপর নিজের রাগ লাগলো খুব। কে বলেছিল হ্যাঁ তাকে এমন বেফাস মন্তব্য করতে? অবশ্যই দোষটা তার নয়, তার চরিত্রে কোনো কালে এই বেফাস মন্তব্য করার গুণটি ছিল না। এটা এসেছে তো তুর্যের সহচর্যে থাকতে থাকতে। তুর্যের বাতাস লেগেছে তার শরীরে। আরুষের ভাবনার মধ্যেই সে খেয়াল করলো তুর্য চোখ লাল করে তার নিকটে চলে এসেছে, আর একটু হলেই গলাটা টিপে দিবে। আরুষ ভয়ে দৌড় দিল তুর্যের সম্মুখ থেকে, এক দৌড়ে গিয়ে থামলো ফ্ল্যাটের বাইরে। তুর্য চেঁচিয়ে উঠল, গলা বাড়িয়ে বলল। এখন কোথায় পালাচ্ছিস? মীর জাফরের বংশধর দ্বারা বেয়াদব। আরুষকে আর বাইকে সে নিজের যান বাজাতে পালিয়েছে। তুর্য ছেলেটা পিছু পিছু দৌড় দিতে গিয়েও থেমে গেল। মাথায় আবারও চড়া হলো পৃথার বিয়ের ব্যাপারটা। তার রাজাকার শ্বশুর যে এত বড় রাজাকারিটা করবে এ বুঝতে পারলো এতটা সময় সে কখনোই নিত না। তুর্য ভেবেছিল আগে পৃথার কাছাকাছি যাবে, একটু একটু করে মেয়েটার মনে তার জন্য ভালোবাসার সৃষ্টি করবে, তারপর না হয় সব কিছু খুলে বলবে। একবার পৃথার মনে নিজের জন্য ভালোবাসাটা সৃষ্টি করতে পারলে নিশ্চয়ই মেয়েটা নিজে থেকেই তার কাছে চলে আসতো। তখন কারোর সাথে আর যুদ্ধ বিগ্রহে জড়াতে হতো না তুর্যকে। শ্বশুরের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে তার চোখে অন্তত খারাপ হতে হতো না। সম্পর্ক ভালো থাকতো, বউও পেয়ে যেত। কিন্তু তার শ্বশুরটা সব পরিকল্পনায় জল ঢেলে দিল দারুণভাবে। এখন আর উপায় নেই, যেভাবেই হোক বউকে অতি দ্রুত নিজের কাছে নিয়ে আসতে হবে। যুদ্ধ বিগ্রহে জড়িয়ে হলেও বউকে নিজের করে নিতে হবে তাকে। তুর্যের ভাবনার মধ্যে ফ্ল্যাটের দরজা খুলে শুধুমাত্র মাথাটুকু গলিয়ে ধুল আরুষ। আশেপাশে চোখ বুলিয়ে বলল। স্যার আপনি কি আবার আমাকে তাড়া করবেন নাকি আমি ভিতরে আসবো? তুর্য তাকালো আরুষের পানে। আপাতত এই ছেলেটার উপর যতটুকু ক্রোধ ছিল গিলে নিল। একে তো সে পরেও দেখে নেবে, আগে বউয়ের বিয়ে আটকে নি। তুর্য চড়া গলায় বলল। ভিতরে আসতে হবে না তোকে, গার্ডসদের তৈরি থাকতে বল, আমি বেরোবো। আরুষের কথা পারল না, মাথা নাড়িয়ে নিঃশব্দে চলে গেল সে। মাগরিবের আজান পড়েছে বেশ অনেকক্ষণ। নামাজের পরপরই পিতাদের ঘরে বেশ কিছু জনমানবের আগমন ঘটেছে। যদিও পৃথা এখনোই এই জনমানবের কাউকে চিনে না বা কেন এসেছে জানে না, তাকেও এই বিষয়ে বলেনি কেউ, সেও জিজ্ঞেস করেনি। যদিও ভিতরে ভিতরে মেয়েটা একটু কৌতূহল অনুভব করেছিল যে এই সময় কারা এসেছে, কেন এসেছে তা ভেবে, কিন্তু জিজ্ঞেস করেনি কাউকে। পরে এরা গেলে না হয় জানা যাবে এদের পরিচয়। ঘরে একটু বেশি মানুষের প্রাদুর্ভাব উপলব্ধি করে নিজ কক্ষেই বসেছিল পৃথা। এর মধ্যে সুফিয়া বেগম হন্তদন্ত হয়ে ঢুকলেন সে কক্ষে। পৃথাকে তাড়া দিয়ে বললেন। সেদিন শপিংয়ে গিয়ে একটা কালো শাড়ি এনেছিলি না, শাড়িটা খুব সুন্দর। শাড়িটা সুন্দর ভীষণ, ওই কালো শাড়িটা পরে নে, আর সাথে একটু হালকা পাতলা সেজে নে তো তাড়াতাড়ি। পৃথা আকস্মিক মায়ের এমন তোড়জোড়ে অবাক হলো। কোথা থেকে এসে হুট করে বলছে শাড়ি পরতে? মেয়েটা কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করলো। এই রাত বিরাতে আমি আবার শাড়ি পরে কি করব মা? আর হুট করে তুমি আমার শাড়ি বা কেন পরতে বলছো বলো তো? সুফিয়া বেগম আমতামতা শুরু করলেন। মেয়েকে সে কিভাবে বলবেন যে তার বাবা হুট করে তার বিয়ের তোড়জোড় চালাচ্ছেন? মেয়েকে না বলে কয়ে তালাকহীনা মেয়ে দেখানোর জন্য পাত্রপক্ষ বাড়িতে এনে তুলেছেন ইতিমধ্যে। সুফিয়া বেগম চুপ রইলেন কিছুক্ষণ, অথবা তপ্ত নিঃশ্বাস ফেলে বললেন। তোর বাবা তোর বিয়ে দিতে চাইছেন, বাইরে পাত্রপক্ষ এসেছে তোকে দেখতে, তাই তাড়াতাড়ি তৈরি হয়ে নে। পৃথা এতক্ষণে বুঝলো হঠাৎ করে অপরিচিত জনমানবের আগমন ঘটার কারণ। সবটা শুনে মাথায় যেন আকাশ ভেঙে পড়ল মেয়েটার। তার বিয়ে, পাত্রপক্ষ বাড়িতে পর্যন্ত চলে এসেছে, অথচ সে কিছুই জানলো না। জীবন তার, বিয়ে তার, অথচ তারই মতামত নেওয়া হলো না। একবার জিজ্ঞেস পর্যন্ত করলো না, তুই কি চাস, কেমন ছেলে পছন্দ তোর? পৃথার পরিবার তার সাথে এত বড় বেইমানিটা করতে পারলো? তাছাড়া এত তাড়াতাড়ি বিয়ে কিসের? এখন পর্যন্ত বিয়ের বয়স হয়েছে পৃথার, মাত্রই তো 17 বছরে হলো মেয়েটার। বান্ধবীদেরও বিয়ে হয়নি। পিতা সমর্থন করতে পারলো না বাবা মায়ের এই সিদ্ধান্তকে। প্রতিবাদী কণ্ঠে বলল। কিসের পাত্রপক্ষ আর কিসের বিয়ে? আমি কোনো বিয়ে টিয়ে করবো না এখন। সুফিয়া বেগম ব্যস্ত হলেন, মেয়ে নিকটে গিয়ে বললেন। এমন করে না মা, তোর বাবা তোর ভালোর জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন। পিতা গলা বাড়ালো, স্থান কাল পাত্র ভুলে বলল। ভালো কিসের ভালো? একটা মেয়েকে না জানিয়ে হুট করে পাত্রপক্ষকে বাড়িতে এনে বলছো শাড়ি পরে নে, এটা কোনো ভালো কার্য হলো? থামলো পৃথা, ধরা গলায় বলল। আমার মতামতের কি কোনো দাম নেই মা?
তোমরা আমায় একটা বার জিজ্ঞেস না করে কিভাবে এত বড় একটা সিদ্ধান্ত নিলে বলো? অথচ আমার বিয়ে আমিই জানি না। পৃথার চিৎকার চেঁচামেচির মধ্যেই কোপ খেলেন পলাশ শিকদার। মা আমের পানে একবার দৃষ্টি নিক্ষেপ করে বললেন,